বা সংস্কৃতি চর্চাকে যে ভাষায় ডাকা হতো সেটা তামাদ্দুন, মদিনা থেকে আসা। এবং উর্দু ভাষা যেহেতু পুরোপুরি নগর কেন্দ্রিক, লক্ষ্য করে দেখবেন যে লোক সংস্কৃতি যাকে বলা হয় উর্দুর মধ্যে সেটা নেই। কারণ উর্দু ভাষাটাই হচ্ছে নগর কেন্দ্রিক, নগরের মধ্যে দিয়ে গড়ে ওঠা, যে কারণে এখানকে সংস্কৃতিকে বলা হয় তামাদ্দুন, যেটা মদিনা শব্দটা থেকে এসছে, যার মানে নগর। এবং পুরো ভারতবর্ষ জুড়ে যতগুলো জায়গায় উর্দু ভাষার চর্চা হয়েছে তার সব কিছু হচ্ছে নগর কেন্দ্রিক। সে হয় দিল্লি, লখনৌ, হয় হায়দ্রাবাদ, নইলে ভোপাল, কখনো কানপুর, কখনো লাহোর, কখনো করাচি। ফলে উর্দু সংস্কৃতি ভাষা মানেই হচ্ছে নগর কেন্দ্রিক। কেবলমাত্র এই পূর্ব বাংলায় যে উর্দু ভাষার চর্চা হয়েছে সেই উর্দু ভাষার চর্চাটা নগর কেন্দ্রিকতার বাইরে বের হয়ে এসে বাংলার যে ভাটি অঞ্চল বলেন সেই ভাটি অঞ্চলকে কেন্দ্র করে উর্দু ভাষা এবং সংস্কৃতির চর্চা হয়েছে। তার কিছুটা পাবেন যশোরের দিকে, কিছুটা পাবেন খুলনার দিকে, কিছুটা পাবেন যশোরে এবং এর বাইরে সিলেটের দিকে। কেন এটা ঘটলো? কেন নগরের যে কেন্দ্র ঢাকা বা আশেপাশের এই জায়গার বাইরে গিয়ে উর্দু ভাষার সংস্কৃতির যে ইতিহাস সেইটাকে পুরোপুরি অতিক্রম করে গিয়ে কেবলমাত্র পূর্ব বাংলাতেই এটাই ভাটি অঞ্চলকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। কেন? কারণ মোগলরা এখানে আসার আগে এই যে নাগরিক সংস্কৃতির চর্চা যেটা হতো ঢাকার ওইদিকে ইসলামাবাদ, ইসলামনগর ওই জায়গাটা, অথবা আপনাদের আমরা যেটাকে বলি এখন নারায়ণগঞ্জের ওদিকে সোনারগাঁ, এই জায়গাটাকে কেন্দ্র করে মোগলরা এখানে আসার পর তারা ওই জায়গার কেন্দ্র ছেড়ে সরে যেতে বাধ্য হলেন। বাধ্য হয়ে তারা এই জায়গাটা এসে পড়লেন যেখানে মোগলদের পৌঁছতে সমস্যা হতো, কারণ তারা নৌবিদ্যায় অপেক্ষাকৃত দুর্বল ছিলেন। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এই অংশটাতে গড়ে উঠেছিল একটা আলাদা শাসন কেন্দ্র মোগলদের বিরুদ্ধে, মোগলদের সঙ্গে সংঘাতে নেমে, যার অন্যতম চরিত্র ছিল এখানকার ঈসা খান, 12 ভূঁইয়াদের কথা আমরা বলি। এবং এই জায়গাতেই মোগলদের সঙ্গে এই সংঘাতের কেন্দ্র করেই এই জায়গাগুলোতে একটা উর্দু চর্চার কেন্দ্র গড়ে উঠেছিল, যেটার কথা এখানে একটুকে বলছিল খালিদ বাঙালিদের কথা, যে কেন উর্দু সাহিত্য সংস্কৃতির সারা ভারতবর্ষ জুড়ে সব জায়গাতেই নগরকে কেন্দ্র করে, কেবলমাত্র এই পূর্ব বাংলায় সেটা গড়ে উঠেছিল কিছু অঞ্চলে অন্যতমভাবে নগর থেকে দূরে প্রান্তে, একেবারে ভাটি অঞ্চলে। কেন? কারণ হচ্ছে মোগলদের সঙ্গে তাদের সংঘাতের ফলে তারা সে নগর ছেড়ে সরে এসে মোগলদের সঙ্গে সংঘাত জিইয়ে রেখে নিজেরা আলাদা একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, যেটা কেন্দ্র থেকে দূরে। তারই একটা ফলাফল আমরা পেয়েছি বৌলাই গ্রামের কথা উল্লেখ করে, আপনাদের বংশধরদের কথা একটু আগে যেখানে বলা হচ্ছে। ফলে বাংলাতে যদি পুরো বাংলায় উর্দু সাহিত্য বা সংস্কৃতি চর্চার কেন্দ্রের কথা বলি, তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদের এই অঞ্চল, এই কিশোরগঞ্জ, এই নেত্রকোনা অঞ্চল, এই ময়মনসিংহ অঞ্চল একটা বিশেষ গুরুত্ব দাবি করে। এবং সেটা এমন একটা গুরুত্ব, যে গুরুত্বটা উর্দু সাহিত্য সংস্কৃতির সারা ভারতবর্ষের আর কোথাও এরকম কোনো নজির নেই। বাকি সমস্ত জায়গাতে কেবলমাত্র যেখানে নগর, কেবলমাত্র যেখানে শহর, সেইখানেই উর্দু সাহিত্য এবং সংস্কৃতির চর্চা হয়েছে। কেবলমাত্র পূর্ব বাংলায় উর্দু সাহিত্য এবং সংস্কৃতির অন্যতম একটা কেন্দ্র হচ্ছে আপনাদের এই অঞ্চল। ফলে আপনারা কেন এখানে, আপনারা যখন আমাকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে ডাকেন, এটা আসলে একেবারে আকস্মিক কিছু না। আপনাদের তো আসলে এই জায়গাটা পূর্ব বাংলা উর্দু সাহিত্য সংস্কৃতি চর্চার একটা অন্যতম কেন্দ্র, যে কেন্দ্রের বৈশিষ্ট্য ভারতবর্ষের আর কোনো জায়গায় উর্দু সাহিত্য সংস্কৃতির চর্চার সঙ্গে কোনো মিল নেই। একমাত্র অনন্য বৈশিষ্ট্য আপনাদের এই অঞ্চলে উর্দু সাহিত্য সংস্কৃতি চর্চার জায়গায়। তার যার একটা চূড়ান্ত ফসল আপনারা আখতার পত্রিকার কথা শুনলেন, খালিদ বাঙালির কথা শুনলেন, বৌলাই গ্রামের কথা শুনলেন, আপনাদেরই পরিবারের সঙ্গে সম্পর্কিত তারা। এবং সেটা কোনো মতে আজকে যে আমি এখানে বসে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলছি, তা আকস্মিক কিছু নয়, এটা যেন হওয়ারই কথা ছিল। আমি যেন আসলে এতদিন অপেক্ষাই করছিলাম আপনাদের ডাকের। ফলে এই দীর্ঘ কথাগুলো বলে আসলে আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা যে আমাকে এখানে ডাকলেন তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার আসার কথাই ছিল, আপনারা ডাকলেন, বহুদিনের অপেক্ষা যেন এই কারণে আজকে একটা সমাপ্তির দিকে ঘটল। আমার যে বিষয় নিয়ে আজকে এখানে ডাকা হয়েছে কথা বলবার জন্য, একটা হচ্ছে মির্জা গালিব
সঙ্গে সাদাত হাসান মান্টু এবং সমকালীন প্রসঙ্গের কথা বলা হয়েছে। আমি এই দুটো নামকে যখন পাশাপাশি বলি, একটা হচ্ছে মির্জা গালিব, এরপরে আমরা দ্বিতীয় নাম পাচ্ছি সাদাত হাসান মান্টু। মির্জা গালিবের জন্ম হচ্ছে 1797 আগ্রা। মান্টুর জন্ম হচ্ছে 1912। মাঝখানে কতগুলো দিন? প্রায় 200 বছর। এই দুটো মাঝখানে কেমন করে আপনি সম্পর্ক জুড়বেন? একজন স্বাধীন ভারতবর্ষে তার জন্ম, মুঘল সাম্রাজ্যের সঙ্গে তার ওঠা বসা, তার জীবৎকালে, মির্জা গালিবের জীবনকালে আবার মুঘল সাম্রাজ্য ধুলোয় মিশে গেল, যাকে ইংরেজরা বলে সিপাহী বিদ্রোহ, যেটা আসলে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ইংরেজদের বিরুদ্ধে। সেই সিপাহী বিদ্রোহ, যাকে আমরা বলি ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, এই প্রথম স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে মুঘল সাম্রাজ্য ধসে গেল। মির্জা গালিব তখন তার বাৎসরিক মাসিক রোজগার 63 টাকা, বাড়িতে খাওয়ার লোক 20 জন। তিনি, তার পালক ছেলে ছিল, তার ভাগ্নে। কেন? কারণ তার নিজের 7টা ছেলে জন্মে গিয়ে 3 মাসের মধ্যে মারা গিয়েছিল। তার কোনো বংশধর ছিল না। 7 জন জন্মেছে, 3 মাসের মধ্যে মারা গেছে। তিনি তার এক ভাতিজাকে দত্তক নিয়েছিলেন, আরিফ নাম, মির্জা আরিফ। সেই ছেলেও 21 বছর বয়সে অসাধারণ প্রতিভাসম্পন্ন কবি ছিলেন। সেই ছেলেও মাত্র 21 বছর বয়সে, দত্তক ছেলে, সেও মারা গেল। মির্জা গালিব সেই ভাগ্নের মৃত্যুর পর, পালক ছেলের মৃত্যুর পর লিখলেন, जाते हुए कहते हो कि कयामत को मिलेंगे, गोया कि कयामत का है कोई दिन और। চলে যেতে যেতে তুমি বলছো মৃত্যুর আগে কিয়ামতের দিন দেখা হবে। তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, এরপরেও কি আরো কোনো কিয়ামত আছে? এরপরেও কি আর কোনো কিয়ামত আছে? প্রবল বেদনা নিয়ে কথা বলেছে। 7টা ছেলে, কেউ বাঁচেনি। 3 মাস সর্বোচ্চ বয়স, মারা গেছে। ভাগ্নেকে দত্তক দিলেন, সে ভাগ্নেও মারা গেল। তারপর লিখলেন এই মর্মস্পর্শী লাইন। বাবা তুরস্ক থেকে এসেছিলেন। বাবা চাচা দুজন হচ্ছে সৈনিক। ভারতবর্ষে এসে তারা প্রথমে মারাঠাদের অধীনে চাকরি গ্রহণ করেন। তারপরে মারাঠাদের কাছ থেকে তো ক্ষমতা ছিনিয়ে নিল ইংরেজরা, ইংরেজ সেনাবাহিনীতে তারপর চাকরি নেন বাবা এবং চাচা। গালিবের বাবা মির্জা আবদুল্লাহ বেগ, গালিবের যখন বয়স 5 তখনই মারা যায়। চাচার কাছে মানুষ হচ্ছিলেন, চাচাও মারা গেলেন কম বয়সে। দুজনই যেহেতু সৈনিক ছিলেন এবং যুদ্ধক্ষেত্রেই মারা গেছেন, এই জন্য ইংরেজরা গালিবের পরিবারকে একটা তালুকদারি দিয়েছিল। এখন যেহেতু বাবাও মরে গেছে, চাচাও মরে গেছে, গালিবের বয়স তখন 12 কি 13, কে দেখবে তালুকদারি? ফলে ইংরেজরা এটা তার কাছ থেকে নিয়ে গিয়ে এক জমিদারের অধীনে দিয়ে দেয় আরেকজন, এবং সেখান থেকে মাসে মাসে গালিবের পরিবার মাসোহারা পাওয়া শুরু করে। প্রথম এটা ছিল বছরে 1010 রুপি, এবং সে আমলে 1010 রুপি কিনা আপনি বুঝতে পারছেন কত? যেখানে 1 টাকা হলে 1 মাসের বাজারে খরচ হয়ে যায় একটা বড় পরিবারের, সেখানে 10,000 রুপি ওই আমলে, 10,000। দিন যত যেতে থাকে কি হয় যে কম বয়সে গালিব, নাবালক, আরও সব লোক জুটতে থাকে। যে জমিদারের অধীনে এই জমিদারিটা দিয়ে তাকে মাসোহারা দেওয়ার কথা বলে, ওই জমিদারের লোক আরও কোত্থেকে লোক নিয়ে এসে এটার মধ্যে শরিক বসিয়ে দেয়। এবং যখন গালিবের পূর্ণ বয়স, তখন তার মাসোহারা বাৎসরিক 10,000, মানে মাসে কত? প্রায় 900-1000-এর মতো। সেখান থেকে
প্রতি মাসে তার মাসোহারা গিয়ে থাকে মাত্র ৬২ টাকা। ২০ জন পরিবারের লোক, চাকর বাকর সহ, ভাগ্নের ২ ছোট ছোট ছেলে, আর মোগলাই মেজাজ। খাওয়া থাক না থাক, বাড়িতে তো জাঁকজমকের অভাব থাকলে চলবে না। প্রতিদিন কাবাব খেতে হবে সন্ধ্যাবেলা, ৩-৪ রকমের কাবাব ছাড়া রাতে খাওয়ার প্রশ্নই ওঠে না। ৫-৬ রকমের মিষ্টি থাকতে হবে, বাদাম থাকতে হবে, আখরোট থাকতে হবে। আমদানি হচ্ছে মাসে ৬২ টাকা। ধার দেনা জমে গেল, প্রচুর ধার দেনা। কিন্তু তাজা ফুল চাই, ভালো কাপড় চাই, ভালো জুতো চাই, পালকি ছাড়া চলাফেরা করেন না। চাকরির আহ্বান পেলেন, তখন দিল্লি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। দিল্লি কলেজে যিনি প্রিন্সিপাল, তিনি গালিবের বন্ধু ছিলেন। আপনারা জানেন কি না, মোগল আমলে এবং তারপরে হাজার হাজার ইংরেজ উর্দু কবি ছিলেন। এটাকে আপনারা জানেন? হাজার হাজার ইংরেজ উর্দু কবি ছিলেন, এবং ওই উর্দু কবিদের আলাদা সংকলনই পাওয়া যায়। গালিবের এরকম ৫-৬ জন ইংরেজ কবি শাগের ছিল, যারা উর্দু ফার্সিতে কবিতা লিখত। তার মধ্যে স্যার হ্যামিল্টন নামে একজন তার শিষ্য ছিলেন, খুব ভালো উর্দু কবি ছিলেন স্যার হ্যামিল্টন, গালিবের শিষ্য শাগির। তারই অনুরোধে গালিবও খুব ভালো ফার্সি পণ্ডিত ছিলেন। দিল্লি কলেজের প্রিন্সিপাল তাকে ডাকে, আপনি আমাদের এখানে এসে ফার্সি যদি পড়াতেন। গালিব গেলেন, এর আগেও তিনি যেতেন, কিন্তু গেলে কি হতো, সাধারণ নিয়ম, অভিজাত কেউ গেলে বাড়িতে অতিথি, মোগলদের নিয়ম, তাকে লবে ফার্শ, যেখানে উঠান, সেখান থেকে অভ্যাগতকে, অতিথি আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসবে। আপনারা নিজেরা অভিজাত ফ্যামিলির লোক, আপনারা এগুলো জানেন। গালিব ওখানে গিয়ে দাঁড়ালেন, অপেক্ষা করলেন যে প্রিন্সিপাল তাকে স্বাগত জানিয়ে দরজা থেকে ডেকে নিয়ে যাবেন। প্রিন্সিপাল আর আসেন না। গালিব ভেতর লোক পাঠালেন যে আমি অপেক্ষা করছি, আমাকে নিয়ে যেতে বলো। ভেতর থেকে প্রিন্সিপাল খবর পাঠালেন যে আপনি আমার বন্ধু মানুষ, অন্যদিন আপনি যখন আসতেন তখন তো আপনি আমার অতিথি, আজকে আপনি চাকরি নিতে এসছেন, আজকে তো আপনাকে আমি ডেকে নিয়ে যেতে পারবো না। গালিব তৎক্ষণাৎ পালকি ঘুরিয়ে চলে গেলেন, চিঠি লিখে পাঠালেন, আমি চাকরি নিতে এসেছিলাম যে আমার সম্মান বাড়বে এই কথা ভেবে, এই যেই চাকরি নিলে যতটুক সম্মান আছে এটাও থাকে না, ওই চাকরি আমার দরকার নাই। উনি চাকরি করলেন না। তখনও বাজারে হাজার হাজার টাকা দেনা, হাজার হাজার টাকা দেনা, কিন্তু চাকরি উনি করলেন না। মানে এই যে স্বাভিমান, জীবন দিয়ে তিনি যেটা প্রমাণ করে গেলেন, তার শের লক্ষ্য করে দেখুন। গালিব বলছেন যে बंदगी में भी वो आज़ादी वो खुद भी हैं कि हम, बंदगी में भी वो आज़ादी वो खुद भी हैं कि हम उलट फिर आए अगर दरे काबा वा ना हुआ। আমার প্রার্থনাগুলো, আমি যখন প্রার্থনা করি তখনও আমি এত স্বাধীন, তখনও আমি আমার নিজের অহংকারকে, আমি নিজের আত্মাভিমানকে বিন্দুমাত্র ছাড় দেই না। আমার দোয়াগুলো যদি গিয়ে কাবা শরীফে দেখে কাবার দরজা বন্ধ, তারা পাল্টা ফেরত এসে পড়ে, অপেক্ষা করে না। খোদার দরবারেও আমার প্রার্থনাগুলো অপেক্ষা করতে রাজি না। কাবার দরজা বন্ধ থাকলে সে ফেরত এসে পড়ে। এই অসম্মানের প্রার্থনা পূরণ হওয়ার দরকার নাই। আমার প্রার্থনাটা যদি গিয়ে দেখা কাবার দরজা বন্ধ, তারা ফেরত এসে পড়ে। बंदगी में भी वो आज़ादी वो खुद भी हैं कि हम उलट फिर आए अगर दरे काबा वा ना हुआ। আরেক জায়গায় বলছেন গালিব যে কি হয় যে আমাদের বাংলা কাব্যে, প্রাচ্যের কাব্যে প্রিয়, যার জন্য মানুষ তার নিজের জীবন থেকে উৎসর্গ করে দেয়, সে প্রিয় যে কোনো কিছু হতে পারে। প্রিয় হতে পারে কোনো মানুষ, প্রিয় হতে পারে আপনি যদি কারোর অনুগত হন, আপনার মুর্শিদ আপনার প্রিয় হতে পারে, আপনার বন্ধু আপনার প্রিয় হতে পারে, অথবা আপনি যাই ভালোবাসেন সেটাই আপনার প্রিয় হতে পারে। যেমন কৃষ্ণ শব্দের ব্যাখ্যা কী? কৃষ, আকর্ষণ করে যে সেই কৃষ্ণ। রাধাকে যে ডাকে, যে রা করে, রা মানে আহ্বান,
যে রা করে সেই হচ্ছে রাধা, যা আপনাকে আকর্ষণ করে সেই কৃষ্ণ। ওই আকর্ষণের ডাকে সাড়া দিয়ে যে ডাক দেয় পাল্টা, সেই রাধা। এই হচ্ছে রাধা কৃষ্ণর বৈশিষ্ট্য। ফলে আমরা প্রাচ্যেও কিন্তু আমাদের নিজেদের কাব্যেও, এই বাংলার কাব্যে আমরা কিন্তু বারবার প্রিয়র কথা বলি, বারবার প্রিয়র কথা বলি। গালিব বলছেন তার একটা শেরের মধ্যে যে দেখো, हम पुकारे और खुले, यूं कौन जाए गैर का यार का दरवाजा गर हो खुला। সবাই কি বলে যে আমি প্রিয়র দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকি, কখন সে ডাক দেয়। আমি তার জন্য মাসের পর মাস, দিনের পর দিন, সারা জীবন অপেক্ষা করি। আমি জ্বলে মরলাম, আমি পড়ে মরলাম রে বন্ধুরে তোর পীড়িতের আগুনে। এই যে আগুনে পুড়ে মরতে চায়, পীড়িতের আগুনে পুড়ে মরতে চায়। অথবা সে যে বিখ্যাত গান আছে খালেক দেওয়ানের গান, তিনি বলছেন, গানটার মধ্যে কি অদ্ভুত কথা। তিনি গানের মধ্যে বলছেন যে তিনি বলছেন কায়েসের কথা, মানে মজনুর কথা বলতে গিয়ে খালেক দেওয়ান কি বলছেন, লাইলি লাইলি করতে করতে লাইলাহায় চইলা যায়। অর্থাৎ ইশকে হাকিকি আর ইশকে মজাজি। ইশকে মজাজি মানে যে প্রেম দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ইশকে মজাজি। আর ইশকে হাকিকি মানে হক, সত্যকারের ইশক। সুফিরা বলেন এই বাহ্যিক দেখা যায়, ছোঁয়া যায় যে প্রেম, এটাকে অতিক্রম না করে, ওই পর্ব পার না হয়ে তুমি ইশকে হাকিকিতে যেতে পারবে না। ইশকে মজাজি পার হয়ে তোমাকে ইশকে হাকিকিতে যেতে হবে। ইশকে মজাজির মধ্যে কি আছে? ইশকে মজাজির মধ্যে মানুষের প্রেম আছে, ইশকে মজাজির মধ্যে নরনারীর প্রেম আছে, ইশকে মজাজির মধ্যে সন্তানের প্রতি পিতার, সন্তানের প্রতি মাতার প্রেম আছে, ইশকে মজাজির মধ্যে দরিদ্রের জন্য অপর একজন মানুষের যে করুণা, যে ভালোবাসা, সেই প্রেমও আছে। অর্থাৎ এই বান্দার প্রতি প্রেমকে অতিক্রম করে খোদার প্রেমকে অর্জন করা যায় না। এর জন্য বলা হয়, সুফিরা বলেন, ইশকে মজাজিকে ধারণ না করে ইশকে হাকিকিতে তুমি যেতে পারবে না। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি প্রেমকে অবজ্ঞা করে, অস্বীকার করে, পার না হয়ে তুমি ইশকে হাকিকিতে যেতে পারবে না। হ্যাঁ, মানে গালিব কি বলছেন যে আমি যখন প্রেমের জন্য আমার প্রিয় দরজায় গিয়ে দাঁড়াই, তখন কি হয়? সে প্রিয় দরজায় গিয়ে দাঁড়ালে সবাই বলে আমি তার জন্য দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, অপেক্ষা করবো যতদিন তা সে দরজা খোলে। গালিব বলছে যে না, हम पुकारे और खुले, यूं कौन जाए यार का दरवाजा हो घर खुला। সবাই অপেক্ষা করে যে কখন প্রিয়র দরজা খুলবে, আমি সে বন্ধ দরজার সামনে গিয়ে অপেক্ষা করব। গালিব বলছেন যে না, আমি তোমার দরজার সামনে গিয়ে দাঁড়াবো, তোমার দরজা বন্ধ থাকবে, আমি ডাক দেব তোমার নাম ধরে, তখন আমার ডাক শুনে সে দরজা খুলবে, তখন আমি ঢুকবো। যেই দরজা সবার জন্য খোলা সেইখানে আমি যাই না। তার মানে ওই দরজা বন্ধ থাকতে হবে, আমি গিয়ে তোমার নাম ধরে ডাক দিব, তুমি আমার ডাক শুনে দরজা খুলে দেবে, তখন আমি ঢুকবো। যে দরজা সবার জন্য খোলা, আয়রা গায়রা সবার জন্য, সলিম কলিম সবার জন্য দরজা খোলা, সেই দরজা দিয়ে আমি যাই না। দরজা বন্ধ থাকতে হবে, আমি তোমার নাম ধরে ডাকবো, তুমি আমার ডাক শুনে দরজা খুলবে, তখন আমি ঢুকবো। মানে তুমি আমারই, সবার জন্য যে দরজা খোলা সেখানে আমি যাই না। দরজা বন্ধ থাকতে হবে, আমার ডাক শুনে খুলতে হবে, তাহলে আমি ঢুকবো। এই যে স্ব অভিমান, এইটা ছিল তৎকালীন ভারতবর্ষের অন্যতম একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য আপনি ক্রমাগত আস্তে আস্তে হারিয়ে ফেলছেন। গালিবের কালে গালিব চাকরি ছাড়তে পারতেন এই বলে যে আমি চাকরি করব বলে ভেবেছি যাতে সম্মান বাড়ে, যে চাকরি করতে গেলে সম্মান যা আছে তাও থাকবে না, এই চাকরি আমি করি না। স্বাভিমান। সে গালিব দেখছেন কেমন করে ভারতবর্ষ থেকে একটা পুরো যুগ নাই হয়ে যাচ্ছে।
যেখানে একজন মুঘল সম্রাটের নামে পুরো ভারতবর্ষ এক হয়ে থাকতো, সেখানে গালিব নিজে চাকরি খুঁজবেন কি মুঘল দরবারের কাছে গিয়ে? খোদ মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, তিনি নিজেই মাসোহারা নিয়ে চলেন ইংরেজদের কাছ থেকে। যে ভারতবর্ষ গালিব দেখে এসছেন, তার পিতামহরা দেখে এসছেন, সেই ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের একে একে অবস্থান ক্রমাগত একটা একটা করে প্রদীপ নিভে যাচ্ছে। রবীন্দ্রনাথ যে পরবর্তীকালে বলেছিলেন যে বণিকের দণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। বণিক এসেছিল দাড়িপাল্লা নিয়ে, মাপার গজফিতা নিয়ে, সেই বণিকের ব্যবসায়ী বেনিয়া, তার মানদণ্ড, তার গজফিতা হয়ে গেল রাজদণ্ড, সে হলো রাজা। গালিব এই ঝরে পড়াটা দেখছেন, ধসে পড়া দেখছেন, খসে পড়া দেখছেন। মুঘল সম্রাট তিনি নিজে একজন বড় কবি, কিন্তু সেই বড় কবি, তার সাম্রাজ্য দিল্লির লাল কেল্লার ভেতরে, এর বাইরে তার আর কোনো হুকুম চলে না। এমনকি মোগলরা তাদের আদেশ ইংরেজরা মানে না, অনুরোধও মানে না, কারণ শেষ মুঘল সম্রাট নিজে ইংরেজদের কাছ থেকে মাসোহারা নিয়ে চলে। ফলে এই যে একটা যুগের পতন ঘটছে, যেখানে বংশ গৌরব, যেখানে ঐতিহ্য সবচাইতে বড় বলে গণ্য করা হতো, সেই যুগ শেষ হয়ে যাচ্ছে। কোন যুগের আগমন ঘটছে? আগমন ঘটছে এমন এক যুগের যেখানে অর্থ ছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য নেই, যেখানে আপনি অর্থ দিয়ে বংশ গৌরব খরিদ করতে পারেন, যেখানে আপনি অর্থ থাকলে আপনি জ্ঞানীগুণী না হতে পারেন, অজস্র জ্ঞানীগুণীকে নিয়ে এসে চাকরি দিয়ে নিজে জ্ঞানীগুণীদের মালিক হয়ে যেতে পারেন। গালিব দেখছেন এরকম একটা যুগের পতন ঘটছে। মুঘলদের যুগ, বংশ গৌরবের যুগ, সুলতানে মুগলিয়া, সুলতানে তৈমুরিয়া শেষ হয়ে যাচ্ছে। গালিব বলছেন তার বিখ্যাত শের, সেই শেরের মধ্যে মির্জা গালিব বলছেন যে मत पूछ कि क्या हाल है मेरा तेरे पीछे, तू देख क्या रंग है तेरा मेरे आगे। তোমার পেছনে পড়ে গিয়ে আমার কি হাল জানতে চেও না, তুমি বরং দেখো আমার সামনে তোমার জগতে কত নতুন নতুন রং এসে হাজির হচ্ছে। তিনি বুঝে ফেলেছেন যে যুগ তিনি দেখে এসছেন সেই যুগ অতীত হয়ে গেছে, সে যুগ আর ফিরে আসবে না। ফলে তিনি অনাগত কালকে ডেকে বলছেন, আমার যুগ তো অতীত হয়ে গেছে, আমার কাছে আর কিছু জানতে চেও না, তোমার সামনে এক নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে, তুমি দেখো সেই নতুন ভবিষ্যৎ কত নতুন নতুন রং নিয়ে তোমার সামনে এসে হাজির হয়। কাবা মেরে পিছে হ্যাঁ, কলিসা মেরে আগে। তিনি বলছেন যে কাবা মেরে পিছে হ্যাঁ, কলিসা মেরে আগে। কলিসা মানে কি? গির্জা। কাবা মানে আমাদের কাবা। মোগলদের যুগ শেষ, কাবা মেরে পিছে হ্যাঁ, সামনে ইংরেজদের যুগ, কলিসা মেরে আগে, আমার সামনে হচ্ছে গির্জা। ফলে আমার যুগ অতীত হয়ে গেছে, মির্জাটা বুঝতে পেরেছেন এবং তিনি